2017 এই অনুষ্ঠানে মাঝে আমাদের এত বর্ণ ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং বিমুগ্ধ। এবার আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বর্ণ ব্যক্তি এবং বিখ্যাত প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম বেগ স্যার কিছু কথা বলবেন। It is our great honor to have among us Chief Guest His Excellency the Vice Chancellor of Russian University of Engineering and Technology. We will benefit from his visionary speech that we all will going to hear at the end of the first segment. Now is coming Dr. Mohammad Rufidul Alam Beg sir. লাইভ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্কশপের সম্মানিত সভাপতি বিশিষ্ট অতিথিবৃন্দ, সামনে ভবিষ্ঠ সকল শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারা সবাই আমার সহকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে এভাবে অতিথি হয়ে আসতে হবে, আজকের অনুষ্ঠানের সভাপতি হঠাৎ করে আমার কাছে যে হাজির এবং একটা জিনিস বললেন, তার একটা দাবি ছিল যে আমাকে না জানালেও মনে হয় এটা সম্ভব, তাই তিনি আমাকে না জানিয়ে আজকে প্রধান অতিথি করেই চিঠিটা নিয়ে গেছেন। এবং সেদিক থেকে আমি বলবো যে তিনি বড় ভাই হিসাবে তার সে দাবিটা পূরণ করে দিয়েছেন। আমরা বাঙালি জাতি, তিনি প্রথমেই বলেছেন যে আমরা ভারী বোঝা ঠেলবো না টানবো, আমরা ঠেলিও না টানিও না, আমরা ঠেলায় পড়লেই তখন পড়ি, আমরা না ঠেকলে না ঠেলায় পড়লে কিছুই করি না। আজকে এই যে অবস্থা, আজকে লাইফের যে উদ্যোগ, তিনি হয়তো এরকম কোথাও ঠেকেছেন অথবা ঠেলায় পড়েছিলেন বলেই আজকে এই উদ্যোগটা নিয়েছেন, এবং না হলে হয়তো উনিও কানাডা ছেড়ে কেন বা আসবেন। এরকম একটা দেশে যে একটা ভালো পরিবেশে থেকে এত সুন্দর জীবনযাপন ছেড়ে এই বাঙালির মধ্যে আবার এসে এই কর্দমাক্ত জায়গায় কেন বা তিনি পান পাবেন। অর্থাৎ আমরা কোনো কিছু নিজে থেকে করতে চাই, করার সে আগ্রহটা নেই, ইচ্ছাও নেই, সেই পরিবেশটাও আমরা তৈরি করতে পারি না। কেন পারি না সেটা কিন্তু আমরা সবাই জানি, আমরা সেই চেষ্টাটা করি না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা হলো, আমাদের শিশুদের নিয়েও কথা হলো। আমি যেহেতু একজন প্রকৌশলী, আমাদের প্রকৌশল শিক্ষার কিছু কথা রয়ে গেছে। আমরা ছাত্রদের যখন নিয়ে ভর্তি করি, ফার্স্ট ইয়ারে একটা জিনিস শেখানো হয়, প্যাটার্ন এবং মোল্ডিং করা। আমার মনে হয় আমাদের সভাপতি দেবরাইও সেটা করেছেন। কারণ হচ্ছে যে কোনো কিছুকে শেখাতে গেলে প্রথমে আগে একটা প্যাটার্ন তৈরি করতে হবে, এবং সেখানে মোল্ড করতে হলে তার ম্যাটেরিয়ালসটাকে সেইভাবে তৈরি করতে হবে, এবং ম্যাটেরিয়াল তৈরি করার জন্য কিছু পথ দেখানো আছে, এবং সেইভাবে তৈরি করে সেই প্যাটার্নে মোল্ডটাকে দিয়েই আমরা যে অবজেক্টটা আমাদের উদ্দেশ্য সেটাকে আমরা তৈরি করি। এবং সেখানেও কিন্তু বেশ কিছু মোল্ডিং ডিফেক্ট থাকে, সেখানে ফাইনাল ফিনিশিং দিতে হয়, অনেক কিছু রয়ে গেছে। তো আমাদের এই কাজগুলো করার জন্য ফার্স্টেই আমাদের এইরকম একটা নির্দেশনা থাকা দরকার।
যেটা লাইফ, যেটাকে জীবনের হিসাবে ট্রিট করা হয়েছে, তারা যে শুরু করেছেন, যে উদ্যোগটা নিয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণ উদ্যোগ নেওয়ার লোকেরও যেমন অভাব, উদ্যোগ নিয়ে শুরু করে সেগুলোকে ফলো আপ করাটা হচ্ছে তার চেয়ে বেশি কঠিন, এবং এটাই করতে পারি না আমরা শুরু করি কিন্তু শেষ করতে পারি না। শুরুটা করবার সময় অনেক জাঁকজমকপূর্ণ, অনেক হঠাৎ করে অনেক কিছুই করি, কিন্তু এই করা পর্যন্ত তারপরে এটাকে ধরে রাখাটা খুবই কষ্টকর, এবং সেই কষ্টকর বলেই আমরা কিছু করতে চাই। তবে এগুলো করার জন্য সমাজে কিছু কিছু লোক আছেন যারা নিঃস্বার্থভাবে এই কাজগুলো করেন, এবং তাদের মতো কিছু সংখ্যক লোক আছেন বলেই এই সমাজ ব্যবস্থাটা এখনো টিকে আছে। তাদের মধ্যে আমি যদি বলি লাইফের সাথে সম্পৃক্ত যে কয়েকজন এখানে বক্তব্য দিয়েছেন, যারা শুরু করেছেন, তাদের মধ্যে একজন এক কন্যারে বসে আছেন প্রিন্সিপাল মহোদয়, তার সাথে আজকে স্টেজেও পেয়েছি আর সভাপতিত আছেন। এর সাথে উনি যে বিভিন্নভাবে স্কুল কলেজগুলোকে সম্পৃক্ত করেছেন, এটা কিন্তু এককভাবে সম্ভব নয়, কারণ এই কাজটা একা না। এই শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে স্কুল কলেজের বাচ্চাদের, শিক্ষকদের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, এই কাজটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন। এটা করতে পারলে পরের স্টেজটা অটোমেটিক্যালি হয়, কিন্তু ফার্স্ট স্টেজটাই হচ্ছে আমাদের করাটা খুব কঠিন কাজ। আমরা শিক্ষকতা আগে যে পেশাটাকে হিসাবে নিতাম, এখন কিন্তু আসলে শিক্ষকতা আমরা কিন্তু ঠিক সেই পেশার জায়গায় নেই। আমরা চাকরি পাই না, তাই অনেক ক্ষেত্রে আজকে শিক্ষকতায় আসছি, কিন্তু একদিন এই শিক্ষকতাতে পড়ার জন্যে মানুষকে ধরে নিয়ে আসতে হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের লেভেলে অনেকেই পাশ করার পরে শিক্ষকতায় আসতে চাইতেন না, আর প্রকৌশল শিক্ষা হলে তো কোনো কথাই নেই, সেখানে কি সংকট সেটা বোঝানো যেত না। কিন্তু আজকে এটা কিন্তু আর শিক্ষকতা হিসাবে নেই, এটা চাকরি হয়েছে। এখানে ভোট ব্যাংক হয়েছে বিশ্ববিদ্যালয় লেভেলে, যে কার কতটা ভোট ব্যাংক হবে, সেখানে কয়জনকে কিভাবে নিয়োগ দিতে পারলে আমার গ্রুপ তৈরি হবে, এগুলোই হচ্ছে আজকের প্র্যাকটিস। আমরা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারি না, যেটা আজকে একজন বিশ্ববিদ্যালয় লেভেলে যেটা হেকে প্রজেক্টের আওতায় সেলফ অ্যাসেসমেন্ট চলছে, আমরা সেই জায়গাগুলো থেকে নিজেদের অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি। অ্যাসেসমেন্টটা শুধু নিজেকে দিয়ে করলে হবে না, আমি যে প্রোডাক্টটা বাজারে দিয়ে আসছি সেটা কিভাবে চলছে, এবং সেটা চলার সাথে আমার প্রোডাক্ট কতটুকু বাজারের সাথে মানানসই সেটাও কিন্তু দেখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা সব সময় গুণগত মানটাকে বজায় রাখার চেষ্টা করি, কিন্তু সেই গুণগত মানটার আজকে যে অবস্থা, যেটা আমাদের সভাপতি বা বিভিন্ন বক্তা বলেছেন যে জিপিএ 5, এবং এর আগেও বলেছেন কয়েকজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বলেন, আমাদের ভর্তি পরীক্ষায় বলেন, যদি খাতাগুলোর দিকে তাকাই তাহলে সেই খাতায় মার্ক দেওয়ার মতো অবস্থা নেই। ভর্তি পরীক্ষায় আমরা সর্বোচ্চ মেধাবী ছাত্রদেরই বসার সুযোগ দিয়ে থাকি, যেটাকে গোল্ডেন বলা হয়েছে। গোল্ডেন শব্দটা কোথায় থেকে এসছে? আমরা জিপিএ 5 জানি। তো সেই জিপিএ 5ধারী ছাত্ররাও বসে পাস করার মতো ক্ষমতা নেই। আমরা তো বাইরে থেকে কোনো প্রশ্ন করি না, ওই বইয়ের মধ্যে থেকে যেগুলো সে পড়ে আসছে ইন্টারমিডিয়েট লেভেলে, সেটুকুর মধ্যে থেকেই কিন্তু আমরা পাচ্ছি না।
আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম দিকে আমরা সবাই সব রকম ভাবে লেখাপড়া করে আসছি। আমাদের অনেক বলছেন মাদ্রাসা শিক্ষা বলেন, ইংলিশ মিডিয়াম বলেন, আর জেনারেলি বলেন, সব শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু বিজ্ঞান রয়েছে, কারিগরি শিক্ষা রয়েছে। একসময় আমরা কারিগরি শিক্ষা বলতে বুঝতাম যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হলাম। কিন্তু আজকে পলিটেকনিক বলেন, ভোকেশনাল বলেন, আমাদের আসলে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় না গেলে, একজন ছেলেকে হাতে কলমে শেখাতে না পারলে, তাকে যদি সেইভাবে স্বাবলম্বী করতে না পারি, তাহলে কোনোদিনও এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে না। ভাগ্যের পরিবর্তন আমরা অনেকেই বুঝি নাই, কিন্তু যেদিন ভারত এবং পাকিস্তান দুটো দেশ স্বাধীনতা অর্জন করল, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী প্রথমেই তিনি বুঝেছিলেন যে ভারতকে বাঁচাতে হলে এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং তিনি ফার্স্ট স্টেপটাই নিয়েছিলেন 5টা আইআইটি তৈরি করে, এবং সেখানে তিনার পরিষ্কার উক্তি লিখে দেওয়াই আছে। এবং তিনি এই কাজটাও করেছিলেন, এই 5টা আইআইটিকে 5টা দেশের আদলে গড়ে তোলা, এবং যারা আজকে ভারতকে লিড দিচ্ছে তারা কিন্তু সবাই এই জায়গা থেকে উঠে আসছে। তিনি তো আরো বিশ্ববিদ্যালয় করতে পারতেন, 100টা জেনারেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারতেন, কিন্তু করেন নাই। কারণ টেকনোলজি যদি ডেভেলপমেন্ট না করতে পারি, কারিগরি শিক্ষায় শিক্ষিত না করতে পারি, মানুষকে যদি স্বাবলম্বী না করে দিতে পারি, সেই জাতি তো পঙ্গুত্ব ছাড়া আর কিছু গ্রহণ করবে না। এবং সেই জায়গা থেকে বেরোতে যেয়ে তিনি এই কাজটা করেছিলেন। আমি বলবো না যে সবগুলোই একেবারে কারিগরি শিক্ষায় বিশ্ববিদ্যালয় তৈরি হোক, যার কারণে পরবর্তীতে দেখেন সব বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্টি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে। অর্থাৎ আমাদের সরকারও সেটা ফিল করেছে। আমাদের ছেলেদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে হলে প্রথমেই আমাদের আনতে হবে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই 3টে বিষয়ে পারদর্শী যদি আমরা না করে দিতে পারি, এরা কিন্তু কোথাও গিয়ে টিকবে না। পরবর্তীতে আসছে ইংলিশ। যদি এই শিক্ষার সাথে আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ হতে হয়, কমফর্টেবল হতে হয়, তাহলে আমাদেরকে ইংলিশও লাগবে। কারণ হায়ার এডুকেশন বাংলায় কোথাও নেই। আমরা যে বইগুলা লিখে রাখছি, তার বাংলা পড়লে ইংরেজি বুঝি না, আর ইংরেজি পড়লে বাংলা বুঝি না। ইন্টারমিডিয়েট লেভেলে বা ম্যাট্রিক লেভেলে দেখবেন অনেক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যে বাংলাগুলো ব্যবহার করা হয়েছে, আমি যদি বলতাম যে ওই টেবিলকে যদি বাংলায় টয়টা বয়সে ল লিখতো, তাহলে মনে হয় আমাদের ছেলেদের জন্য যেমন ভালো হতো, আমাদের জন্য হতো, এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য হতো। ওখানে লিখে রাখতেছে কে দ্বারা, ওই কে দ্বারা কে বুঝে। এই শব্দগুলো যেগুলো আমরা কেমিস্ট্রিতে বা ফিজিক্সে বা বায়োলজিতে ব্যবহার করে থাকি, সেগুলোকে সরাসরি যদি ওই শব্দটাকেই যদি বাংলায় লিখে দিত, তাহলে হচ্ছে দুটো জায়গায় হতো